স্যার আপনি আচ্ছা জি স্যার, আপনি এখন আমাদের পেজে যান, আপনি পেজে গেলে দেখতে পারবেন আমাদের পেজে অলরেডি ফেসবুকে লাইভ স্ট্রিমিং হচ্ছে স্যার। দেখতে পাচ্ছি না, কিন্তু এটা আসছে হলো স্যার একটু নিচে যেতে হবে। নিচে। আচ্ছা একটু নিচে, হ্যাঁ আচ্ছা ওকে। পেয়েছেন না স্যার? এটা না, ডাক্তার মোহাম্মদ গাউসুল আজম, এটা এটা না, এটা না তো। না স্যার। আর একটু নিচে, এই যে ওয়েবিনার অন, জি না স্যার। COVID-19 অ্যাওয়ারনেস সায়েন্টিফিক স্কোয়ার, এটা না, 2 days না, এটা 2 দিন আগের। স্যার আমি বলছি স্যার, আমি আপনি স্যার ইসে যান স্যার, এই যে আপনি একটু রিফ্রেশ দেন স্যার, রিফ্রেশ দিয়ে আবার ঢুকেন। এই যে ওকে স্যার আপনার এটা দেখা যাচ্ছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এটা পোস্টে, পোস্টে এটা আছে আর কি। 2 মিনিট হলো আমি পোস্ট করেছি আর কি। অলরেডি অনেকেই শেয়ার করে ফেলেছে। আহ, হ্যাঁ 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 পেয়েছি। জি স্যার। তাহলে হ্যাঁ ওকে। স্যার এখন আপনি যেটা করবেন, এই শেয়ারে যাবেন, হ্যাঁ শেয়ারে গিয়ে এখানে শেয়ার ওয়াচ পার্টি নামে একটা অপশন আসবে, স্টার্ট ওয়াচ পার্টি, এটা ক্লিক করবেন। আচ্ছা, শেয়ার নাও। না না, শেয়ার না দিলেও স্টার্ট ওয়াচ পার্টিটাতে এটাই বেশি হবে, স্টার্ট ওয়াচ পার্টি। আচ্ছা মানে আচ্ছা আপনাকে সবাই এখন একবারে টু দা পয়েন্টে দেখতে পারবে। শেয়ার, এটা এটা পাচ্ছি না তো। আমরা শেয়ার, আপনার শেয়ার অপশন থেকে শেয়ার যদি করছি, হ্যাঁ স্যার স্টার্ট ওয়াচ পার্টি দিবেন স্যার, শেয়ার দেন না স্যার, স্টার্ট ওয়াচ পার্টি ও দেখেন, শেয়ারের নিচে আছে শেয়ার ইন গ্রুপ, শেয়ার টু এ পেজ, তারপর আছে স্যার স্টার্ট ওয়াচ পার্টি, এটা ক্লিক করবেন স্যার। শেয়ার টু ইউর স্টোরি নাও, শেয়ার ফ্রেন্ড লিংক এমবেডেড, শেয়ার, স্টার্ট ওয়াচ পার্টি, ওটাতে আসতে হবে। এটা পাওয়া যাচ্ছে না কেন? আর এমনি শেয়ার করলেও স্যার হওয়ার কথা স্যার, আপনি যদি এমনি শেয়ারেও ক্লিক করেন, অলরেডি কিন্তু স্যার একজন শেয়ার করেছে, হ্যাঁ খায়রুজ্জামান জামান, উনি শেয়ার শেয়ার, করেছে আমার মনে হয় শেয়ার হয়েছে। অলরেডি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আমার মনে হয় শেয়ার হয়ে গেছে মনে জি জি হচ্ছে। জি স্যার, ওকে। আপনি আমি আপনার শেয়ার আপনি করলাম আপনার তো। হোম পেজে গিয়ে দেখেন শেয়ার হয়েছে কিনা, কারণ অলরেডি খায়রুজ্জামান উনি শেয়ার করেছে। আচ্ছা ঠিক আছে আমার, স্বাগত ভাই, আপনি তাহলে আপনি সার্ভের কাজটা করুক, আপনি ওয়েলকাম স্পিচটা দিয়ে শুরু করে দেন, যেহেতু ই হচ্ছে, আর না, আমি রেকর্ড অপশনটা। শাইন ভাই রেডি না হলে। আচ্ছা আচ্ছা আমার আপনার কাছে আমার হ্যাঁ, আমার আমার ফেসবুক আইডি তো দিছিলাম আপনাকে, ওইটা কি হয়েছে? আচ্ছা স্যার, এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট দেখি, এখনই পেয়ে যাবো শেয়ার হয়েছে কিনা। স্বাগত ভাই, আপনি রেকর্ড অপশনটা ওপেন করে দেন, রেকর্ড হতে থাকুক। হ্যাঁ, করে দেবো, আমি শুরু করার সময় করে দেবো। জি জি ঠিক আছে। আচ্ছা এটা এটা হয়নি কিন্তু, তাহলে আমার এখানে কিন্তু হচ্ছে, চলতেছে, আচ্ছা আমার আমি পেজে আমি চলছে। আচ্ছা তাহলে এখান থেকে আপনাকে সার্চ দিই, আমি আপনার পেজ নাম্বার ছিল হচ্ছে স্কয়ার স্কয়ার, ফার্মাসিউটিক্যাল লিমিটেড।
Square pharmaceutical use post. হ্যাঁ এটা এইবার শেয়ার করে দিই। শেয়ার গ্রুপ, শেয়ার ফ্রেন্ড, শেয়ার। আপনার স্ক্রিন শেয়ার হয়ে গেছে শাহিন ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি শেয়ার অফ করে দিচ্ছি, আমি অফ করে দিচ্ছি, অফ করে দিচ্ছি। হ্যাঁ আমার মনে হয় হয়েছে এখন। জি অলরেডি ঠিক আছে। 17 জন শেয়ার করে ফেলেছে। ওকে, তাহলে আমরা শুরু করি মনে হয়, আমার মনে হয় এখন শুরু আচ্ছা, করা যায়। তাহলে শাহিন ভাই আমি শুরু করি না? জি জি, ওকে ওকে। রেসপেক্টেড ডক্টরস, আসসালামু আলাইকুম। আমি ডক্টর শওকত আলী, ম্যানেজার মেডিকেল সার্ভিসেস ডিপার্টমেন্ট, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আপনাদের সবাইকে আজকের এই ফেসবুক লাইভ ওয়েবিনারে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের কিনোট স্পিকার ডক্টর শাহিনুর রহমান। উনি আজকের টপিক হচ্ছে যে নিউ অ্যাপ্রোচ টু দি ম্যানেজমেন্ট অফ টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস ইন পোস্ট কোভিড সিচুয়েশন স্ট্যাটাস। আমাদের এই ওয়েবিনারে আজকে চেয়ারপারসন হিসেবে আছেন ডক্টর আজিজুল হক, উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ এন্ডোক্রাইনোলজি, শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ। আমি চেয়ারপারসন স্যারের অনুমতি নিয়ে আজকের এই ওয়েবিনার শুরু করার জন্য শাহিন ভাইকে রিকোয়েস্ট করছি। শাহিন ভাই, আপনি আপনার প্রেজেন্টেশন শুরু করতে পারেন। ধন্যবাদ। ওকে। শাহিন ভাই শুরু করেন। হ্যাঁ ওকে, আমাকে কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা করে নেই। জি ওকে, এখন পুরোটা দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। হ্যাঁ এখন পুরোটা ওকে। রেসপেক্টেড চেয়ারপারসন, learned audience, my dear colleague, official from Square Pharmaceuticals. It is great pleasure for me and great honor also. And thanks to Square Pharmaceuticals for inviting me to speak something in front of you. I welcome you all to today's webinar on a approach to management of type 2 diabetes in post-pandemic status. সবার আগে আমরা একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে আমরা অনেক লাকি যে আমাদের সাথে জয়েন করেছেন ডক্টর আজিজুল হক, অ্যাসোসিয়েট প্রফেসর এন্ডোক্রাইনোলজি, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। উনি ওনার শত ব্যস্ততার মধ্যেও আমাদের সাথে জয়েন করেছেন অ্যাজ এ চেয়ারপারসন। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে the outbreak of COVID-19 all over the world is the year has posed several new challenges to diabetes care and has also provided an opportunity for new lessons to be learned in what seems to be transforming in the way we treated diabetic patients. So the some challenges of managing diabetes in the post-pandemic status, the sum of this issue and challenges that have emerged and reported a high incidence of COVID-19 infection among the patient with diabetes mellitus, the greater severity and higher rate of progressions require a high number of ICU admission and higher mortality among them due to a compromised innate immunity response involving interleukin 6 and tumor necrotic factor alpha. The situation would be worse if there are other comorbidities such as hypertension, chronic kidney disease, or other coronary artery diseases which often coexist with diabetes. So it is very important that the detection of a new case and also
pick up hyperglycemic spike of those known to be diabetic without delay, sometimes which is very difficult at a time when the medical fraternity is struggling to manage the COVID-19 pandemic. And before starting this session, I go through a medical journal, Ninja Medical Journal. They say that the COVID and the diabetes is vice versa. That means diabetic patients are more prone to develop COVID-19 infection, and COVID patients are also increase the incidence of developing diabetes mellitus. And we should be aware that a high degree of alertness with the frequent self-monitoring of blood glucose level is certainly advisable in diabetic patient, particularly in insulin user, to reduce the risk of being affected with COVID-19 infection and avoid any undesirable consequences. And exercise and physical activities. The challenges in diabetes management being with difficulty in effective implementation of lifestyle measurement, particularly with respect to physical activities and exercise. These are surmountable and can be largely met by advising indoor exercise, yoga, or other innovative way of enhancing physical activities. And healthy eating, fortunately, limited access to the fast food and other unhealthy dietary choice in restaurants should help, but one should still be advised to judiciously choose from available homemade and packed dietary choice. And limited opportunity for a smoker during lockdown can also become a unique opportunity to seriously consider having up this habit, which can help to prevent long-term complication of diabetes. And stress and a higher level of anxiety and depression that can occur during and after the lockdown not only affect the mental status and sleep of the diabetic patient, but also adversely affect the glycemic control. Appropriate measure to relieve the stress also important to maintain the glucose control. So it is very important how we can treat the diabetic patient, or in a word, the choosing of anti-diabetic agent is very important, because this has been an area of concern, as well as an area of intense speculation and debates. Advisors not always supported by well-designed studies, all often confusing the treating physicians. The insulin appeared to be a good option for glycemic control, and it is safe, and it is advised that the anti-hyperglycemic drugs that causes volume depletion or hypoglycemia are best to avoid or use in small dose. Metformin and SGLT2 may causes volume depletion, and SGLT2 can causes ketoacidosis or euglycemic diabetic ketoacidosis. Hence, SGLT2 inhibitor may need to be stopped in patients developing COVID-19 infection, especially if these are moderate to severe. On the contrary, the DARE 39 and DARE 19 trial is also ongoing to examine the role of dapagliflozin in preventing multi-organ failure in severe COVID-19 disease, based on earlier report of its beneficial effect in preventing hearts and kidney failures. So, and another issue regarding the AAC inhibitors are another class of DPP4 inhibitors are another class of anti-diabetic agent, which are used to have a potential to reduce the incidence and severity of the complication associated with COVID-19 infections, particularly in diabetic patients. This is based on the belief and earlier observation in MERS virus infection in diabetic patient. However, there is no direct evidence so far that the same is true of COVID-19 infection, and also beneficial effect of DPP4 inhibitors are yet to be proven in randomized control trial. Until then, this will remain a potential strategy only, particularly to prevent progression to the hyperinflammatory state in severe COVID infection. Statin and ACE inhibitors are two group of drugs are very commonly prescribed to diabetic patient, and it is necessary to clinically evaluate that current evidence regarding the benefit or risk associated with the continuum of this drug.
And if we look at the global or geography of the diabetes mellitus, diabetes is the one of the largest global health emergencies of 21st centuries and among the top 10 cause of death globally. Nearly 500 million people with diabetes at present, and in Bangladesh it is about Bangladesh is one of the seventh country of IDF Southeast Asian region, and there are 7.2 million cases of diabetes in Bangladesh in the year 2017. Another slide also shows that it was 7.2 million people have diabetes in the year of 2050, and it will increase to 16.6 million by the year 2035, according to data of IDF 2017. And the prevalence of diabetes, it is 1 in 11 has diabetes in the year 2050, and 1 in 10 adults will have diabetes by the year 2040. So this was a famous omnious octet that shows the how diabetes occur. It is mainly by the decreased beta cell, decreased insulin secretion by the beta cell of the pancreas, increased glucagon secretion by the alpha cell of the pancreas, decreased incretin effect from intestine, increased lipolysis, increased glucose reabsorption by kidney, and decreased glucose uptake by the muscles and peripheral tissue, neurotransmitter dysfunctions, and increased hepatic glucose output as a result causes hyperglycemia. So we all know from the UKPDS study that already 50% of the beta cell are dead at the time of diagnosis. And we know that every 3 kg weight gain offset benefit of 1% A1C reduction in terms of quality life expectancy. So contribution of the tissue to glucose uptake in post-absorptive state, consumer of glucose, then the muscles it is 19%, liver 13%, GI 8%, kidney 8%, and other. And at post-prandial state, it is mainly by the muscles 32%, then liver 26%, GI 12%, kidney 12%, and brain only 10%. And contribution of the tissue to the fasting plasma glucose, it is mainly by the liver, by gluconeogenesis and glycogenolysis. And by 20% by the kidneys, it is about gluconeogenesis. So kidney plays an important role in the metabolism of glucose by production of glucose, by utilization of glucose, and the absorption of glucose. So what are the therapeutic options remain in front of us? The metformin and insulin acts almost all cell of the body, especially kidney, especially on livers and muscles. The metformin and also works on it. Thiazolidinedione and insulin acts on muscles and adipose tissue. SGLT2 acts mainly on kidneys. And sulfonylureas and glutamate acts on pancreatic beta cells. GLP-1 analog and DB4 inhibitor acts on intestine. And alpha glucoside inhibitor also acts on GIT. And they causes reduction of blood sugar, that is hypoglycemia, causes hypoglycemia. So if we look at the function of the SGLT2, they acts on kidney. So what is SGLT? SGLT means sodium glucose co-transporter or sodium glucose link transporter, a type of protein found in the intestinal mucosa of the small intestine and the proximal tubules of the nephrons. And so what are the type of SGLT2? SGLT2 are 2 types, SGLT1 and SGLT2. And SGLT1 is located in the proximal site of the enterocyte and proximal straight tubule of the kidney, and SGLT2 is found in the proximal convoluted tube of kidneys. So SGLT2, they are contribute to the renal glucose reabsorption in the kidney. Almost 100% of the filtered glucose in the glomerulus has to be reabsorbed along the nephron, about 98% in proximal convoluted tube. And it is if the plasma glucose concentration is too high, the glucose is excreted in the urine is called glycosuria. So if we look at the history of SGLT2 inhibitors, in the year 1835, the French chemist isolated a substance fluorescein from the bark of the apple trees. In 1886, German physician and diabetes pioneer Joseph von Mering demonstrated glycosuria at a high dose of fluorescein, and early 70s to 90s research
with fluorescein reveal the location and characteristics of SGLT2 receptors in the year 1999, and first fluorescein derivatives T1095 was reported as a novel approach to treatment of diabetes, and in the year 2012 dapagliflozin get its approval. In the year 2013 canagliflozin, in the year 2014 empagliflozin approved for the treatment of type 2 diabetes mellitus. So what we should follow up in every so what we will follow in every visit, that we will check weight and BP for every visit, and then a food examination, a smoking situation and alcohol use, a review of medications, self-management of the glucose monitoring, diet and physical activities, assessment for the depression and mood disorder, A1C for every 3 months, lipid serum creatinine, urine albumin creatinine ratio in every years, eye, foot and dental for every years, and vaccination for the influenza yearly. So consideration for the patient management, the patient should be individualized. How much the patient is, how is the patient is special, because multiple medication or interaction, efficacy of current medication, side effect experience and adherence factor, willing to take medication, cognitive status, support, cost, pill burden or needle aversion or side effect or tolerance. সো আমরা একটু আগেই বলেছি যে আমাদের হাতে কি কি ধরনের ড্রাগস অ্যাভেলেবল আছে। তার মধ্যে আমরা দেখেছি যে আলফা গ্লুকোসাইড ইনহিবিটর আছে, যেটা কি করে ইম্প্যাক্ট অন বডি ওয়েট, ইট ইজ নিউট্রাল, অন হাইপারটেনশন ইট ইজ ইমপ্রুভ হাইপারটেনশন, অন ডিসলিপিডিমা অ্যাকশন ইজ নিউট্রাল অর ইমপ্রুভ, অ্যান্ড অন it is hyperglycemia chance is very low. DB4 inhibitors, it is weight neutral or can causes some degree of weight loss, and hypertension neutral, dyslipidemia it's improve and risk of hypoglycemia is very low. GLP-1 analog, it causes weight loss, improve hypertension improve dyslipidemia, risk of hypoglycemia is very low. And insulin, it can causes weight gain, and the effect on hypertension is neutral, the dyslipidemia improve, and risk of hypoglycemia is very high. Meglitinides causes weight gain, hypertension, effect on hypertension is neutral, dyslipidemia is neutral, and hypoglycemia is high as a moderate. Metformin is weight neutral or can causes some degree of weight loss. Effect on hypertension is improved. Effect on dyslipidemia is improved, and the risk of hypoglycemia is very low. SGLT2 inhibitors can cause weight loss, improve hypertension. Effect on lipid is still controversy, and hypoglycemia risk is low when it's used alone. Sulfonylurea can causes weight gain, and effect on hypertension is neutral, and dyslipidemia is variable, and hypoglycemia risk is moderate. Thiazolidinedione, though it is used are become limited, but it can causes weight gain, but hypertension is improved, dyslipidemia is improved, and hypoglycemia risk is low. আমরা যদি এখানে দেখি যে ইএসসি ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি রিকমেন্ডেশন ইন দ্য ইয়ার 2019, তারা কি বলেছে, ইম্পাগ্লিফোজিন, ক্যানাগ্লিফোজিন আর ডাপাগ্লিফোজিন আর রিকমেন্ডেড ইন দ্য পেশেন্ট উইথ টাইপ 2 diabetes mellitus and CVD patient or at very high or high risk to reduce the cardiovascular event. Empagliflozin is recommended in the patient with type 2 diabetes mellitus and CVD to reduce the risk of death. And liraglutide, semaglutide or degludec are recommended in patient with type 2 diabetes mellitus and CVD or very high or high risk to reduce the cardiovascular event. Liraglutide is recommended in patient with type 2 diabetes mellitus CVD or at very high or high risk CVD to reduce the risk of death. And diabetes patient also recommended SGLT2 in heart to reduce the risk of heart failure. SGLT2 inhibitors, empagliflozin, canagliflozin, dapagliflozin are recommended to lower the risk of heart failure hospitalization. Metformin should be considered if the patient with the diabetes mellitus and heart failure, if the eGFR is more than 30. And society also recommended SGLT2 inhibitor are recommended to reduce the progression of kidney disease. And so the European Society of Cardiology also recommended the use of
according to this logarithm, we can see this, that they sometimes they are shows that the type 2 DM during the naive patient, the advanced cardiovascular coronary event or higher, very high cardiovascular risk, target organ damage or multiple organ failure, the SGLT2 inhibitors or GLP-1 as a monotherapy, they are recommended start SGLT2 or GLP-1 as a monotherapy. If A1C is not reach the target level, then add metformin. If the A1C is still above the target, then consider the other secretagogue, DB4 inhibitors, GLP-1 analogs, or thiazolidinedione or basal insulin. If metformin is started as a monotherapy, then if the A1C is above the target, then start or add to DB4 inhibitors, GLP-1 analog, SGLT2 inhibitors, or thiazolidinedione. If A1C is still above the target level, then start SGLT2, then or thiazolidinedione, or continue. And if the A1C is above the target level still, then continue with the addition of other agents as a outlined above. And if the A1C above the target level, then consider the sulfonylurea or basal insulin, or shows the target generation of sulfonylurea with lower risk of hypoglycemia. Consider basal insulin with lower risk of hypoglycemia. On the other hand, the type 2 patient already on metformin, and they should, if the target of A1C is not achieved yet, then add SGLT2 inhibitor. If A1C level not reach the target level, then consider the other class of drugs, the GLP-1 analog, SGLT2 inhibitors, DB4 inhibitors, GLP. আসলে এই দুইটা অ্যালগোরিদম থেকে আমরা দেখছি যে হয় পেশেন্টকে প্রথমে বলা হচ্ছে যে SGLT2 ইনহিবিটর যোগ শুরু করো, তারপরে যদি অ্যাসিড না হয় তাহলে মেটফরমিন যোগ করো, মেটফরমিন না হলে সাথে আদার ক্লাস অফ ড্রাগস। আবার যে গ্রুপ পেশেন্ট মেটফরমিন হিসাবে মনোথেরাপি হিসাবে নিয়েছে, সেসব পেশেন্টকে বলা হচ্ছে যদি তার টার্গেট অ্যাসিড না হয় তাহলে সেক্ষেত্রে SGLT2 ইনহিবিটর শুরু করো, তাতেও যদি না হয় সেক্ষেত্রে আদার ক্লাস অফ ড্রাগগুলো অ্যাড করা। So the combination approach to first line treatment is recommended by ADA, ESD, and the Canadian Diabetic Association for the patient whose A1C is above the 9% or 8.5% respectively. AAC or AAC state the dual combination therapy is usually required and should be initiated when A1C level is more than 7.5 and using the agent with complementary mode of action. So mechanism of action of SGLT2 inhibitors, virtually all the filtered glucose is reabsorbed in the proximal tubule through the sodium glucose cotransporter of SGLT2 and SGLT1. SGLT2 inhibitors reduce the glucose reabsorption in the proximal convoluted tube, leading to glycosuria with low risk of hypoglycemia and glycosuria loss of calorie BP reduction. So mechanism of action of SGLT2 inhibitor আমরা আগের স্লাইডে বলেছি, আবারও এখানে বলা হচ্ছে যে inhibitors of renal tubular sodium glucose cotransporter that reveals the glucotoxicity by increasing insulin sensitivity of the muscles, increase GLUT4 translocation, increase insulin signaling, and other. And it also increase the insulin sensitivity in the liver and decrease the glucose 6-phosphate dehydrogenase activities and decrease the gluconeogenesis, and that's why they decrease the corecycle and decrease referral carboxylase and improve beta cell functions. So metabolic effect of the SGLT2 inhibitors, that means the empagliflozin is a metabolic effector, decrease A1C level, decrease fasting blood sugar level, plasma glucagon level increases, and decrease weight. And hemodynamic effector decrease systolic blood pressure, it improve cardiovascular event, arterial stiffness decrease করে and sympathetic tone decrease করে. It also decrease the extracellular fluid volume. So hyperglycemia and cardiovascular risk in type 2 diabetes mellitus reduce remarkably. And from the beginning of this session, we said that this seminar is on the topic is combination of empagliflozin and metformin.
So the mechanism of metformin is the molecular mechanism of metformin is not completely understood. The multiple potential mechanism of action has been proposed. Inhibition of the mitochondrial respiratory chain, activation of the AMP activated protein kinase AMPK, inhibitors of glucagon like glucagon induce elevation of the cyclic adenosine monophosphate with reduction activities of protein kinase A and inhibition of the mitochondrial glycophosphorylate dehydrogenase and other effect on gut microbes. The activation of AMPK was required for metformin's inhibitory effect on liver glucose production. And AMP is an enzyme that play an important role in the insulin signaling, whole body energy balance, and the metabolism of glucose and fats, which is in turn inhibit the expression of the hepatic gluconeogenic enzymes. That means phosphoenol pyruvate carboxylase, carboxykinase, and glucose 6-phosphatase. So metformin is an old but still the best treatment option for the type 2 diabetes mellitus. It stands out not only for its anti-hyperglycemic properties but also for its effects beyond the glycemic control, such as improvement in the endothelial dysfunction, homeostasis, oxidative stress, insulin resistance, lipid profiles, and fat redistribution. There is increased evidence supporting its anti-proliferative role in cancer and possibly a neuroprotective effect. And metformin is negatively risk of hypoglycemia in monotherapy, and few drug-drug interaction of clinical relevance give this drug a high safety profile. আমরা এখানে কয়েকটি স্টাডির নাম বলতে পারি, তার মধ্যে একটা হচ্ছে ইম্পারেগ স্টাডি আউটকাম, যেখানে এফিকাসি অফ দ্য ইম্পোগ্লিফোজিন এন্ড মেটফরমিন অর ইটস কম্বিনেশন, ইম্পোগ্লিফোজিন ওয়াজ অ্যাডেড টু স্টেবল মেটফরমিন or empagliflozin was added to metformin plus other agent, and dedicated empagliflozin and metformin combination was studied. So this study was undertaking to compare the efficacy and safety of the initial combination of the empagliflozin and metformin immediate release with those of the empagliflozin and metformin immediate release monotherapy in patient with type 2 diabetes mellitus. A phase 3 randomized double-blind parallel group study and conducted from the October 2012 to December 2014, and the study center was it is about 190 centers in 21 countries. And the study randomized, the size was 1,364 drug naive patient, no oral anti-diabetes therapy, GLP-1 analog or insulin for at least 12 weeks before randomization, and A1C is more than 7.5 to less than 12%, and BMI was less than 45 kg per meter square, and study period was 12 weeks. And আমি আগে বলেছি যে এখানে মেটফরমিন এবং ইম্পাগ্লিফোজিনের কম্বিনেশন ব্যবহার করেছে। এখানে প্রত্যেকটা কম্বিনেশন দেখানো হচ্ছে, যেখানে 12.5 মিলিগ্রাম ইম্পাগ্লিফোজিনের সাথে মেটফরমিন কোনো সময় 500, কোনো সময় 1000, কোনো সময় সিঙ্গেল ডোজ, আবার কোনো সময় বিডি ডোজ ব্যবহার করা হয়েছে। And study outcome was the changes from baseline A1C at 24 weeks and secondary endpoint changes from baseline fasting plasma glucose and weight at 24 weeks, and efficacy and endpoint at 24 weeks. The proportion of patient with hemoglobin A1C more than 7% at baseline who had A1C less than 7%, and the proportion of patient with more than 5% reduction in the weight and changes in the systolic and diastolic blood pressure, and safety clinical laboratory parameters and adverse effect. এই স্টাডিটা দেখা যাচ্ছে যে যখন এমফাগ্লিফোজিন অ্যান্ড মেটফরমিন যেটা টুয়াইস ডেইলি ব্যবহার করেছে, সেখানে ওয়ান্স রিডাকশন ইট ইজ অ্যাবাউট -2.08% on an average, and empagliflozin once daily এটা মনোথেরাপি হিসেবে ব্যবহার করা হয়েছে, সেখানে it is about 1.36, and metformin twice যেখানে ব্যবহার করা হয়েছে it is about 1.75 or 1.18. প্রত্যেকটা গ্রাফে কিন্তু এই A1C রিডাকশনটা পোস্ট প্যান্ডিয়াল স্টেট এবং ফাস্টিং স্টেটে সিগনিফিকেন্টলি রিডিউস বাই দ্য ইউজিং অফ empagliflozin and metformin combination.
And the effect of empagliflozin or SGLT2 inhibitor on BP, it shows the reduction in the systolic and diastolic blood pressure from the baseline is shown. And SGLT2 inhibitor also have some side effect, and they may causes urinary tract infection, upper respiratory tract infection, dyslipidemia, dizziness, diarrhea. But the adverse effect, the confirmed hypoglycemic event is very few, only 3, and event requiring assistance for 0, and even consistent with UTI, more in consistent with UTI is 21, in male 5, and in case of female it is 16, and even consistent with genital tract infection it is 5 in male and 5 in female. Increase the urinary urination, it is polyuria or nocturia are very few, and even consistent with volume depletion, dehydration 3, hypotension, orthostatic hypotension, and syncope is very negligible. Changes in electrolytes, it is not significant, but in case of empagliflozin 25 milligrams sometimes shows the hypokalemia. Potassium level. So reduction is, so SGLT2 and SGLT2 inhibitor combination is very important to reduce the pill burden. Single pill combination of empagliflozin or metformin useful for treatment option for the patient with type 2 diabetes mellitus who are inadequately controlled with metformin and needed to progress to a dual therapy, improves patient satisfaction with the therapy, and reduce medical cost compared with the loose dose combination, and provide a simplified dosing regimen assistant adherence to the therapy, leading to enhanced glycemic control of the type 2 patient. So what are the common side effects? Female genital tract infection, urinary tract infection, dehydration, and increased thirstness. Precaution and contraindication, type 1 diabetes mellitus, ketoacidosis, hypersensitivity reaction to empagliflozin, severe renal impairment, renal clearance less than 45, and end-stage renal disease. And hypoglycemia should be considered the lower dose of insulin secretagogue or insulin to reduce the risk of hypoglycemia. So initiated the empagliflozin. The contraindication of precaution, we should consider any catabolic state. When the patient, we should not start empagliflozin. Is catabolic state, it means any from it may be surgical or any stress, any dehydration, any infections. So using special population like pregnant is not studies yet. The nursing mother discontinue either the drugs or nursing, and pediatrics use not recommended under the age of 18 years of age, and geriatric patient, yes, you can use, but no dose reduction, care for dehydration. And a few points of note that the use here benefit out of always risk, take care of UTI, mycotic infection, dehydration, hypotension, then AKI, and diabetic ketoacidosis or normoglycemic or mild hyperglycemia, a mild increase in LDL 4%, and AKI when is eGFR less than 30%, and fracture in case of canagliflozin. So thank you very much. আমরা কিন্তু এখানে একটা ছবি দেখেছি, যারা হয়তো বুঝতে পারছেন এটা কিন্তু আপেল গাছের ফুল। সুতরাং আমরা সবাইকে আপেল ফুলের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, যেহেতু আমাদের প্রোগ্রামটা আজকে ছিল SGLT2 ইনহিবিটরের উপরে। থ্যাংক ইউ। Thank you, Dr. Shaheen, for your nice and elaborated presentation. Now this session is for open discussion. আমাদের এখানে অনেক বেশ কিছু ডক্টর জয়েন করেছেন, অনেক সিনিয়র ডক্টর আছেন যারা ডায়াবেটিক পেশেন্ট নিয়ে ডিল করেন, নিয়মিত চিকিৎসা দেন। সো আমি উন্মুক্ত আলোচনা বা ওপেন ডিসকাশনে অনুরোধ করব, কারোর যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের স্পিকার আছেন, আমাদের লার্নেড চেয়ারপারসন আছেন, ওনারা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আজিজ ভাইকে আনমিউট করে দেন। উনি আনমিউট করা হয়েছে, আনমিউট অলরেডি আছে।
Okay. আজিজ ভাই ভিডিওটা অন করে রাখেন। আচ্ছা, অসুবিধা নাই, ভিডিও অন করে ফেলবেন এক সময়। তো আমি হ্যাঁ। অনুরোধ করব Sorry. পার্টিসিপেন্ট I am স্যার আপনি বলেন, ডক্টর মাজিদ স্যার বলেন। Assalamu alaikum. last presentation, but are you speaking to me? Hello, শাহিন ভাই, hello, Dr. Shahin. Dr. Shahin, Hello. Dr. Shahin. I am Dr. Mozid, ex-deputy director, Rajshahi Medical College Hello. Hospital. হ্যাঁ জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন। Ji. Now I am practicing at Satmohar. আসসালামু আলাইকুম, ভালো আছেন তো? Also, Dr. Shahin, you are my younger brother. Thank you for your nice presentation regarding diabetes mellitus. শোনা যাচ্ছে না? হ্যাঁ, এখন জি, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। জি, শোনা জি, যাচ্ছে? জি। আচ্ছা, থ্যাংক ইউ। ডক্টর শাহিনকে আমার প্রাণ ঢালার শুভেচ্ছা জানাচ্ছি। সে আমার ছোট ভাই, আমার নিকটবর্তী, অত্যন্ত কাছের মানুষ। তোমার এই প্রেজেন্টেশনের জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি যেহেতু গ্রাম অঞ্চলে রুট লেভেলে প্র্যাকটিস করি, very often some complications, patient comes with some complications, like some patient says he suffers very much pain in his limbs at night, especially at night. What is the actual treatment of such complications, joint pain, burning feet syndrome, etc., except pregabalin? When we give pregabalin, patients says that some comfort they feel, but it is not purely আসলে সম্ভবত কানেকশনটা, হ্যাঁ, না, ওনার clear ইন্টারনেটের হচ্ছে না। কানেকশনে একটু সমস্যা আছে, হয়তো বা লোকালি অনেক সময় হয়ে যায় এটা। আচ্ছা আচ্ছা, স্যার আপনি যদি একদম ইন শর্ট জাস্ট আপনি বক্স ইনবক্স করে দেন, চ্যাট বক্সে দিয়ে দেন। আমি বলতে চেয়েছি যে আমাদের কাছে যে পেশেন্ট গুলো আসে প্রায়ই বলে যে স্যার রাত্রিবেলা আমরা হাত পা জ্বালা পোড়া করে, হাত পা ব্যথা করে। তো কোনো পেশেন্ট মেজর যে সমস্ত জয়েন্ট গুলো, শোল্ডার জয়েন্ট ইত্যাদি, এই সমস্ত জয়েন্ট খুব পেইন ফিল করে। আমরা প্রিগাবালিন দিয়ে ট্রিটমেন্ট দিই, কিন্তু প্রিগাবালিন তাদেরকে কমপ্লিটলি ভালো করতে পারে না। আমি বলছিলাম যে রিসেন্টলি এই ধরনের পেশেন্টের জন্য কোনো ভালো ড্রাগ বের হয়েছে কিনা, বা এই সমস্ত পেশেন্ট গুলা ভালো কোনো ওষুধ দিয়ে চিকিৎসা করার মতো কোনো ব্যবস্থা আছে কিনা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর ইওর নাইস কোশ্চেন। স্যার আসলে এইটা কিন্তু আমরা মনে করছি যে পেশেন্টের পেরিফেরাল নিউরোপ্যাথি থেকে এটা হচ্ছে। আসলে স্যার আমরা যতই প্রিগাবালিন বা অন্য কিছু দেই, এটাতে কিন্তু আসলে খুব একটা লাভ হবে না, জাস্ট এটা সিম্পটম রিলিফ হতে পারে ফর সাময়িক। কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য কিন্তু স্যার গ্লাইসেমিক কন্ট্রোল। আমরা যদি স্যার ভালো ডায়াবেটিক কন্ট্রোল করতে পারি, তাহলে আমাদের প্রোগ্রেশন অফ নিউরোপ্যাথি উইল ডিলে। সুতরাং আমাদেরকে পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ যাতে না হয় সেই দিকেই নজর দিতে হবে স্যার। সেই ক্ষেত্রে আমাদের ডায়াবেটিসটাকে কন্ট্রোলটা ভালো করতে হবে। সেই ক্ষেত্রে আমরা যেহেতু অনেক সময় দেখি যে ডায়াবেটিস ট্রিটমেন্টের বেশিরভাগ ক্ষেত্রে মেটফরমিন আমরা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবে দেই প্রত্যেকটা গাইডলাইন অনুযায়ী, এবং মেটফরমিন দিলে কিন্তু স্যার ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হয়। তো সেই কারণে আমাদেরকে কিছু নিউট্রিশন সাপ্লিমেন্টও অনেক সময় দিতে হয়। সেই জন্য স্যার আমাদেরকে গত একটা সেমিনারে আমরা কথা বলছিলাম যে মেটফরমিন আমরা সব জায়গায় দিতে চাই, এবং মেটফরমিন শুড বি চয়েস অফ ট্রিটমেন্ট। তবে যদি মেটফরমিনের কোনো কন্ট্রাইন্ডিকেশন থাকে, আমরা সেইটা ট্রিটমেন্ট করতে চাই যাতে মেটফরমিনটা কন্টিনিউ করা যায়। সুতরাং মেটফরমিন দিলে আমরা সেক্ষেত্রে ভিটামিন বি12 সাপ্লিমেন্ট দিয়ে স্টার্ট করতে পারি, অথবা যেসব পেশেন্টরা অলরেডি ডেভেলপ করেছে সেসব পেশেন্টকে আমরা মেটফরমিনের সাথে সাথে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি দিতে পারি, সাথে প্রিগাবালিনের ডোজটাও মানে অপটিমাইজ হওয়া দরকার। তবে সবকিছুর আগে স্যার দরকার হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল করা। ডায়াবেটিস, রাইট। তো সেই ক্ষেত্রে আমি যেটা করি, আপনার মেটফরমিন তো অবশ্যই দিব আমরা। মেটফরমিন যদি ওল্ড ড্রাগ, কিন্তু স্টিল নাও ইজ দ্য বেস্ট ড্রাগ আই থিঙ্ক। তো মেটফরমিনের সাথে সিটাগিলিপ্টিন
বা ভিলডাজলিপিন যাই হোক, এটা দিলে কি রেজাল্ট কেমন আসে, এটা আপনাদের কি অভিমত? আমি সিটাগিলিপিন দিয়ে ভালো রেজাল্ট পাই, আমি যে সমস্ত পেশেন্ট গুলোতে ট্রিটমেন্ট দিই, সিটাগিলিপিন স্কয়ার সিগলিমেট, সিটাগিলিপিন প্লাস মেটফরমিন, এইটা দিয়ে স্যার বেশ ভালো রেজাল্ট আসে আর কি। হ্যাঁ, স্যার তো এটা এটা ব্যাপারে আপনাদের কি মতামত? আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে ইট ইজ অ্যান এক্সেলেন্ট এজেন্ট। যদিও আমরা নতুন রাইট রাইট, হ্যাঁ কিছু হ্যাঁ এজেন্ট এসেছে, তবে যদি আমরা জি জি প্যাথোফিজিওলজি থেকে দেখি যে এট দ্য টাইম অফ ডায়াগনোসিস 50% বিটা সেল অলরেডি ডিস্ট্রয়েড। সুতরাং আমাদের রাইট মূল রাইট, থিম যদি হয় যে বিটা সেল গুলাকে বাঁচানো এবং আমাদের আচ্ছা রাইট প্রোগ্রেশন অফ কমপ্লিকেশন গুলাকে যদি আমাদের কমাইতে হয়, সেক্ষেত্রে আমাদের বিটা সেল গুলাকে রিস্টোর করা, সাথে সাথে ইনসুলিন রাইট সেনসিটিভিটি ইনক্রিজ করাটাই আমাদের বড় ধরনের চ্যালেঞ্জ। সেক্ষেত্রে আমাদের এই দুইটা ক্রাইটেরিয়াই কিন্তু মেটফরমিন প্লাস DP4 ইনহিবিটর কিন্তু মিট আপ জি করে। জি আর নতুন ড্রাগস যেটা আসছে এই SGLT2 ইনহিবিটরস, এটাও স্যার একটা ইউনিক ড্রাগস হবে। আমরা যা যা ভালো দিকগুলো আশা করেছিলাম, নতুন নতুন স্টাডিতে কিন্তু প্রতিনিয়তই আমরা আরো ভালো ভালো জিনিস পাচ্ছি। তবে এই ড্রাগসটা জি স্পেশাল গ্রুপ অফ পেশেন্টের জন্য, এবং এই ড্রাগটা কনসিডার করার জন্য অনেকগুলো জিনিস দেখে নিয়ে তারপরে শুরু করলে এটার রিপোর্টও ভালো হবে, রেজাল্টও ভালো হবে। থ্যাংক ইউ স্যার। রাইট, থ্যাংক ইউ অলসো, থ্যাংক ইউ ডক্টর শাহিন। আজিজ ভাই কি কিছু অ্যাড করতে চান কিনা? হ্যাঁ আজিজ ভাই, হ্যালো। যে চিকিৎসা, হ্যাঁ হ্যাঁ এবারে আমি শুনতে পাচ্ছি। তো এখানে অ্যাড বেশি কিছু করার নাই। ডায়াবেটিসের যে চিকিৎসা সেটার মূলত হচ্ছে যে ইনসুলিন বাড়ানো বা ইনসুলিনের সেনসিটিভিটি বাড়ানো, যে কোনো ভাবেই হোক আর কি। তো এখানে শাহিন যে প্রেজেন্টেশন করছে সেই প্রেজেন্টেশনটা হচ্ছে সেখানে একটা জিনিস দেখাচ্ছিল যে প্যাথোফিজিওলজি কি, হোয়াট ইজ দ্য প্যাথোফিজিওলজি অফ টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। তো টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের প্যাথোফিজিওলজি আসলে মাল্টিপল, আমরা অনেক কিছুই জানি না এখন পর্যন্ত। ড্রাগ ডিসকভারিতে যে জিনিসগুলো আমরা 7টা জিনিস দেখাইছে, সে 7টা জিনিস হচ্ছে অমিনাস অক্টেট। আমরা অষ্টদুষ্ট চক্র নাম যার বলি, যে বাজারে একসময় আমরা কিন্তু অষ্টধাতুর মানে রিং পাওয়া যায়, তো এটা পড়লে এটা হবে, এটার উপকারিতা এটা, ঠিক সেই রকম যদি আমরা চিনি যে কি কি কারণে ডায়াবেটিসের গ্লুকোজটা বাড়ছে সেখানেও দেখাচ্ছে। তা এখন ডায়াবেটিসের মডার্ন ট্রিটমেন্টের বেলায় যে জিনিসগুলো আসছে সেটাকে বলা হচ্ছে যে আমাদের যে মানে at the time of diagnosis of diabetes mellitus 50% of the beta cell is already destroyed and other 50% is already going on মানে স্ট্রাগল। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে এখনকার যে ড্রাগ ডিসকভারি, সেই ড্রাগ ডিসকভারিতে বলা হচ্ছে এরকম যে একটা ড্রাগ দিয়ে কিন্তু আমরা ডায়াবেটিসের আমরা চিকিৎসা করতে চাই, পাশাপাশি যেন ডায়াবেটিস মেলাইটাস একটা মাল্টিফ্যাক্টোরিয়াল যেমন ডিজিজ, তার সাথে রিলেটেড অনেকগুলো ডিজিজ থাকে। এটাকে বলা হয় একটা মেটাবলিক ডিজিজের একটা অংশ। তার হাইপারটেনশন থাকে, তার কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকে, তার হয়তো স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর থাকে, তার লিপিড বেশি থাকে, সে মোটা মানুষ। এই সব ফ্যাক্টর গুলাকে কনসিডার করেই কিন্তু এখনকার ড্রাগগুলা, ডায়াবেটিসের ড্রাগগুলা ডিসকভারির একটা চেষ্টা চলছে। সেই হিসাবে কিন্তু শাহিন যে বলছে যে SGLT2 is the drug which not interfere with the function of the insulin, সে ইনসুলিনের ফাংশনকে কোনো ইম্পেয়ার করছে না, পাশাপাশি আবার যে একটা কাজ করছে সেটা হচ্ছে যে ইনসুলিনের বিটা সেলের উপরেই তার কিন্তু কোনো একটা মানে অ্যাকশন নাই, যার কারণে এই ড্রাগটাকে এখন খুব বেশি চয়েস করা হচ্ছে। আর আপনি যে প্রথমেই করছিলেন যে পেরিফেরাল নিউরোপ্যাথি, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের একটা পেশেন্টের এট দ্য টাইম অফ ডায়াগনোসিসে 20 to 30% পেশেন্ট কিন্তু পেরিফেরাল নিউরোপ্যাথিতে নিয়ে আসবে। তার অনেক দিন আগে ডায়াবেটিস হয়ে গেছে, সে জানে না, অলরেডি তার পেরিফেরাল নিউরোপ্যাথি হয়ে গেছে। তো পেরিফেরাল নিউরোপ্যাথি যেটুকু হয়ে গেছে, নার্ভ ড্যামেজ যেটুকু হয়ে যায়, সেই নার্ভকে কিন্তু আমরা খুব বেশি রিকভারি করতে পারবো না। আমাদের যেন আর ফার্দার নার্ভ ড্যামেজ না হয়, শাহিন যেটা বললো যে আমাদের ডায়াবেটিস কন্ট্রোল ইজ দ্য ফার্স্ট টার্গেট, দেন সাম ড্রাগস ক্যান উই প্রেসক্রাইব। সেখানের মধ্যে টিসিএ সাইকেলটা হচ্ছে টিসিএ অ্যান্টাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ অফ চয়েস, যেমন অ্যামাইট্রিপটাইল ইজ দ্য ড্রাগ অফ চয়েস। বাট কখনো কখনো ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2 যারা তারা বয়স্ক মানুষ, আমরা কখনো কখনো প্রেসক্রিপশন করতে পারি না, কিন্তু এখন মডার্ন গুলাকে আমরা দিতে পারি। গাবাপেন্টিন, প্রিগাবালিন যে ড্রাগগুলো আমরা দেই, এই ড্রাগগুলা কিন্তু খুব মডার্ন চিকিৎসায় কিন্তু বলা হচ্ছে যে আমরা স্টার্ট করব না, কারণ একবার যদি আমরা স্টার্ট করি তাহলে পেশেন্টের এই পেরিফেরাল নিউরোপ্যাথির যে বার্নিং সেন্সেশন সেটা কিন্তু আমরা আর প্রিভেন্ট করতে পারবো না। ড্রাগ চালালে সে ভালো থাকবে, ড্রাগকে স্টপ করে দিলে সে আর ভালো থাকবে না, আবার তার হচ্ছে বার্নিং সেন্সেশন শুরু হবে।
আর মেটফরমিনের কথা যেটা বলা হচ্ছে যে মেটফরমিনে একটা মানুষকে আমরা 1 যুগ খাওয়ানোর পরে কিন্তু ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হবে। 1 যুগ, আপনি মনে রাখবেন যে 1 যুগ 10 to 12 ইয়ার যদি আমরা একটানা তাকে মেটফরমিন দেই, তাহলে মেটফরমিন দিলে তার ভিটামিন B12 অ্যাবজর্পশন হ্যাম্পার হইতে পারে। যার কারণে আমরা মেটফরমিন যদি দিয়ে দিই 5 থেকে 7 বছর পর আমরা পেশেন্টকে কিন্তু আমরা ভিটামিন B12 প্রেসক্রিপশন করতে পারি। হ্যাঁ, ওনার এই প্রশ্নটুকুই ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ ওনাকে। আর কেউ কোনো প্রশ্ন থাকলে আমরা উত্তর দিব আর কি। হ্যাঁ, আর কেউ কিছু বলতে চায় কিনা? এখানে এখানে হয়তো মানে সবাই মনে হয় আমাদের সাথে হ্যাঁ, বলেন। আজমল স্যার আছে। হ্যাঁ, আমরা আজমল স্যার থেকে কিছু রিমার্ক চাই। আসসালামু আজমল আলাইকুম। স্যার। আছে নাকি স্যার? আছেন আমাদের সাথে? আমি আজমল স্যার অন্য কোনো নামে আছেন কিনা এই আজমল নাম তো হোসেন, আমি হ্যাঁ, ওই খলিল সাহেব আছে না? খলিল সাহেব তো জানেন। খলিল আছে। এই আজমল স্যার আছেন আমাদের সাথে এখন? খলিল ওরা কি সব মিউট করা আছে কিনা? আনমিউট করে দিলে হয়। আনমিউট তো নিজে করতে পারবে। আজমল হোসেন কোনো নাম আমি দেখতে পাচ্ছি না, অন্য কোনো নামে আছেন কিনা উনি? আমি স্যারকে ছবিতে দেখেছি। হ্যাঁ, আমি স্যারকে ছবিতে দেখেছি। হয়তো শুরুতে কিন্তু- ছিলেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমিও আর কোনো দেখেছি কোশ্চেন? একবার। হ্যাঁ হ্যাঁ, আর কোনো কোশ্চেন আছে কিনা? ডিয়ার পার্টিসিপেন্ট, আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে, আচ্ছা, এই যে আমার মনে হয় আনমিউট করে দেন, সব পার্টিসিপেন্টদের আনমিউট করে দেন, সবাই তো মিউট হয়ে আছে। না, নিজেরাই ইয়ে করতে পারবেন উনি। আচ্ছা, আমি আনমিউট জি, আমি আনমিউট করার অপশন ওপেন করে রেখেছি, যে কেউ চাইলেই সে আনমিউট করে কথা বলতে পারবে। কথা বলতে আমার মনে পারবেন। হয় করে দেওয়া বেটার হয়, সবাই এটা ফাংশনটা সেটা করা আছে, অ্যালাউ করা আছে সবাইকে। এটা করা আছে, অপশন এটা রাখা আছে। আনমিউট। ওকে, হ্যালো। জি স্যার। আর কারো কোন কোশ্চেন আছে? আর মনে হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, সিকেডি একটা কমন কমপ্লিকেশন। জি। তো এখন যখন রুট লেভেলে আমাদের কাছে আসে পেশেন্ট, তখন প্রাইমারি আমরা সিরাম ক্রিয়েটিনিনটা দেখি। সিরাম ক্রিয়েটিনিন দেখার পরে তাকে ট্রিটমেন্ট দেওয়া শুরু করে দিই। তো এর জন্য আপনার সিকিউরিটি যাতে কম হয় বা এটা প্রিভেন্টিভ হিসেবে পেশেন্টকে কি অ্যাডভাইস বা কোনো প্রিকশন হিসেবে অথবা তাকে প্রিভেন্টিভ কিছু উপদেশ এই জাতীয় কিছু বলা যায় কিনা, বা কি যাতে সিকিউরিটিটা মিটিমাইজ হয়, সিকিউরিটিটা আমরা মিটিগেট করতে পারি। এই ধরনের সমস্যা যখন নিয়ে আসে তখন তাদেরকে আমরা কি সাজেশন, কি ধরনের উপদেশ দিতে পারি সিকিউরিটি রিগার্ডিং সিকিউরিটি? Patient having CKD already. Okay. CKD already, but the patient does not know that she or he is suffering from CKD. ঠিক আছে স্যার, আমরা আসার পরে যখন প্রথমে জানতে পারলাম যে পেশেন্ট হ্যাভ সাফারিং ফ্রম ক্রনিক কিডনি ডিজিজ, তাহলে সেক্ষেত্রে প্রথম কনসার্ন হলো আমরা পেশেন্টদের কিছু ডায়েটারি মোটিফিকেশন করে দেই। কিন্তু তার সাথে সাথে ডায়েটারি মোটিফিকেশনের সাথে সাথে তার ফ্লুইডের ইনটেকের একটা স্টার্ট করে দিই যে তুমি এতটুকু ফ্লুইড পাবা পার ডে। দুই নাম্বার হচ্ছে যে তার ড্রাগ কজ আছে কিনা, কোনো যেসব কজের কারণে তার এই ক্রনিক কিডনি ডিজিজটা হচ্ছে, তার কোনো এনএসআইডি বা আদার কোনো ড্রাগস আছে কিনা, যদি থাকে তাহলে আমরা সেগুলোকে বাদ দিয়ে দিই। সাথে সাথে যদি ক্রনিক কিডনি ডিজিজ যদি ক্রিয়েটিনিন যদি 1.6 ওর মোর হয়ে যায়, সেক্ষেত্রে আমরা অনেক সময় তার ওরাল এজেন্ট গুলোকে বন্ধ করে দিয়ে ইনসুলিনে শিফট করি। সাথে সাথে তার প্রোগ্রেশন অফ কিডনি ডিজিজ থেকে প্রিভেন্ট করার জন্য তার কন্ট্রোল অফ ব্লাড সুগার, কন্ট্রোল অফ হাইপারটেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাথে সাথে তার ডায়েটারি মডিফিকেশন, যেটা বললাম যে তার প্রোটিন রেস্ট্রিকশন, তার স্পেশালি সেকেন্ড ক্লাস প্রোটিন গুলোকে কিছুটা রেস্ট্রিকশন দেওয়া হয়। আচ্ছা, তো আমরা যদি মেইনটেইন করি তাহলে প্রোগ্রেশন অফ কিডনি ডিজিজ গুলা থামানো যায়, এবং এটা মনিটরিং ব্লাড সুগার এবং যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে এই মেজার গুলো নিলে সিকেডি প্রোগ্রেশনটাকে অনেক সময় আমরা থামাতে পারি। তারপরেও স্যার নেফ্রোলজিস্ট এর মতো করে যদি বলি যে আসলে
নয়েজ হচ্ছে, কথা শোনা যাচ্ছে না পিছন থেকে। জি শোনা যাচ্ছে, বলেন। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। যদি আমরা এগুলো মেনটেন করতে পারি তাহলে মনে হয় যে আপনার ক্রনিক কিডনি ডিজিজের রাইট রাইট। আজিজ ভাই যদি একটু অ্যাড করেন। আজিজ ভাই যদি কিছু, হ্যাঁ হ্যালো, হ্যাঁ আজিজ ভাই। হ্যাঁ ওকে, হ্যাঁ এখন যদি আপনার কিডনির ডিজিজের বেলায় যদি আপনার জানা থাকে, লেভেলটা যদি জানা থাকে, আমাদের কিন্তু কিডনি ডিজিজের, হ্যালো উনি তো আছে লাইনে, কিন্তু ওনার ওইটা আনমিউট করে দেন। অনেক শব্দ আসছে, আপনি একটু আনমিউট করে রাখেন। মোদিত স্যারের ইয়েটা আনমিউট করে দেন। হ্যাঁ করে দিছি, মিউট করে দিছি। আপনি একটু আনমিউট করেন। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে কিডনি ডিজিজ আমরা তো জানি যে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের at the time of diagnosis 25% এর মতো পেশেন্ট আসবে যারা আপনি থেকে কিডনি ডিজিজ অলরেডি শুরু হয়ে গেছে, কমপ্লিকেশন দিয়ে আসবে। এখন কমপ্লিকেশনের মধ্যে ড্রাগ ইউজ, আপনি কোন ড্রাগ করবেন এবং কোন ড্রাগ করবেন না সেটার মধ্যে আমাদের ভালো বোঝা সেরাম ক্রিয়েটিনিন দিয়ে আসলে যাবে না, কিন্তু আপনি যেহেতু যে জায়গায় থাকেন এখানে সেরাম ক্রিয়েটিনিনের বেশি আপনি করতেও পারছেন না। তো সাধারণত আমাদের যেটা লাগে সেটা হচ্ছে অ্যালবুমিন ক্রিয়েটিনিন একটা রেশিও আছে, এসিআর আমরা করে দেখতে পারি বা পিসিআর করে দেখতে পারি। এসিআর ইজ মোর প্রিফারেবল দেন দ্য পিসিআর, অথবা এস্টিমেটেড জিএফআর আমরা করে দেখতে পারি। তো এস্টিমেটেড জিএফআর আপনার সেরাম ক্রিয়েটিনিন দিয়ে আপনি নিজেই করতে পারবেন, সেখানে একটা ক্যালকুলেশন আছে, আপনি নেট থেকে ক্যালকুলেশনটা নিয়ে নেবেন, একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাতে আমাদের এজ লাগে, মেয়েদের একটা এজ, ছেলেদের একটা এজের সাথে এজ মাইনাস করতে হয়। তো এখন আমাদের দেশের যারা আগের লোকজন তাদের বয়স তো তারা সঠিক বলে না, আপনি একটা বয়স শুনে নেবেন, সেখানে হয়তো 2 বা 3 যোগ করে নেবেন সেই বয়সে। এখন যে ড্রাগ গুলা মূলত আজকে ওর প্রেজেন্টেশনটা মূলত ছিল যে ইম্পাগ্লিপ্লোজিন তার সাথে হচ্ছে মেটফরমিনের কম্বিনেশন, ইম্পা মেট কম্বিনেশন তার ছিল। তো ইম্পা মেট কম্বিনেশন যদি আমরা একটা পেশেন্টকে দিতে চাই তখন কিন্তু আমরা যদি তার ইফ জিএফআর লেস দেন 45 তাহলে কিন্তু আমরা দিতে পারবো না। বাট যদি আমরা সিঙ্গেলি যদি একা একা একটা ড্রাগকে মনোথেরাপি দিতে পাই, ইম্পাগ্লিপ্লোজিন যদি পেশেন্টের 30% না, মোর দেন 30 ml পার মিনিট পার 1.73 স্কয়ার মিটার যদি তার বেশি থাকে তাহলে কিন্তু আমরা কম্বিনেশন ছাড়া আমরা ড্রাগ ইউজ করতে পারি। বাট এই কম্বিনেশন ড্রাগ ইউজ আমরা যদি করি তাহলে তার অবশ্যই জিএফআর থাকতে হবে 45 এর উপরে। এখন কথা হচ্ছে যে আপনি একটা পেশেন্টের যখন ফলো আপ করবেন, সাইন একটা জিনিস দেখাইছে যে ফলো আপ অফ এ ডায়াবেটিক পেশেন্ট ইন ইউর চেম্বার অর ইন আওয়ার চেম্বার, তখন কিছু জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। একটা জিনিসের হচ্ছে যে খেয়ালটা এরকম যে আমি ওই পেশেন্টের ক্লিনিক্যালি কিছু জিনিস দেখবো এবং বায়োকেমিক্যাল কিছু জিনিস দেখবো। ক্লিনিক্যাল কিছু জিনিস আমি কি দেখবো, পেশেন্টের একটা দেখবো যে তার হচ্ছে হিস্ট্রি, তার হাইপোগ্লাইসিমিয়ার হিস্ট্রি আছে কিনা, সে একটা হিস্ট্রি দেখবো। 2 নম্বর হচ্ছে তার ব্লাড প্রেশারটা ঠিক আছে কিনা, তার ব্লাড প্রেশার মেজারমেন্ট আমরা দেখবো। 3 নম্বর দেখবো এজ এ হোল তার পুরো শরীরটা আমরা দেখবো, তার ওয়েটের কোনো ভেরিয়েশন আছে কিনা, তার ওয়েট লস হয়ে গেছে বা ওয়েট গেইন করছে বা ওয়েট যা ছিল তাই আছে এজ ইউজুয়াল। তারপরে আমরা তার দেখবো তার ফুটে কোনো আলসার হয়ে গেল কিনা, ফুটে কোনো অসুবিধা আছে কিনা। তারপরে ক্লিনিক্যালি আমি দেখবো যে তার কোনো ফুট পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ করলো কিনা। এগুলার পরে যদি সম্ভব হয় আমরা ফান্ডোস্কোপি করে কিন্তু চক্ষুটা আমরা দেখতে পারি। আর পেশেন্টকে আমরা বাড়ি থেকে বলে দেই যে আপনি কিছু একটা ব্লাড সুগারের সেলফ মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ যেটা বলা হয় আর কি, যে আপনি একটা চার্ট নিয়ে আসবেন, আপনি সকালে খালি পেটে কত, দুপুরে খাওয়ার পরে কত, রাতে খাওয়ার পরে কত, এরকম যদি একটা চার্ট উনি মাঝে মাঝে করে তাহলে ওই চার্ট দেখে কিন্তু আমি তার ব্লাড সুগারের টার্গেটটা কি, আমার টার্গেট তো খাবার পরের ব্লাড সুগারটা কন্ট্রোল, খালি পেটে ব্লাড সুগারটা কন্ট্রোল, তাহলে আমার কোন ড্রাগ কোনটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা আমাকে কিন্তু দেখতে হবে। যদি দেখতেছি একটা পেশেন্টের বরাবরই খাবার পরে ব্লাড সুগার অনেক বেশি আছে, রোগী 30-70 ব্লাড ইনসুলিন পাচ্ছে কিন্তু ব্লাড সুগার কন্ট্রোল হচ্ছে না, তখন এই রোগীটাকে আমরা কি করব, তার শর্ট অ্যাক্টিং ইনসুলিন দরকার, তাকে আমার কিন্তু শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিতে হবে। আবার একটা রোগীকে দেখতেছি তার খাওয়ার পরের ব্লাড সুগার হয়তো 6-8ই থাকতেছে, 10ই থাকতেছে, আবার খালি পেটে দেখা যাচ্ছে ফাস্টিং তার ব্লাড সুগার হচ্ছে 10-12 থাকতেছে। খাবার পরে এবং এই ফাস্টিং ব্লাড সুগারের ভেরিয়েশন ইজ ভেরি স্মল।
তখন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা রাতের বেলা তাকে একটা লং অ্যাক্টিং ইনসুলিন দিতে পারি। যদি লং অ্যাক্টিং ইনসুলিনটা রাতের বেলা দেই তাহলে তার ফাস্টিং ব্লাড সুগারটা ওয়েল কন্ট্রোল হবে, এবং ফাস্টিং ব্লাড সুগারটা তার কন্ট্রোল হওয়ার অর্থই হলো যে তার পোস্ট প্রান্ডিয়াল ব্লাড সুগারটা খুব গুড কন্ট্রোল হবে। এটা পেরিফেরিতে এটা আপনি দেখবেন পেশেন্টের হচ্ছে যে ব্লাড সুগারের প্রোফাইল আছে সেটা। আর একটা জিনিস দেখতে হবে যে HbA1c ইজ ভেরি কস্টলি। পেশেন্টের ইনিশিয়ালি আমরা HbA1c আমরা 3 মাস পর পর করে দেখব। যদি পেশেন্টের ব্লাড সুগার গুড কন্ট্রোল থাকে তাহলে আমরা আসলে 4 মাস পরেও যদি করতে না পারি তাহলে অ্যাটলিস্ট বছরে 2 টাইমস আমরা করব যে তার ব্লাড সুগারটা কন্ট্রোল আছে কিনা। আর ইয়ারলি কিছু জিনিস আমাকে দেখতে হবে, যেমন একটা রোগীর লিপিড প্রোফাইল করব, তার লিপিড প্রোফাইলে কোনো গন্ডগোল নাই, লিপিড প্রোফাইল ইজ নরমাল, তাহলে তাকে ইয়ারলি আমি লিপিড প্রোফাইল করব। সিরাম ক্রিয়েটিনিন ইজ নরমাল, আমি ইয়ারলি তার সিরাম ক্রিয়েটিনিন করব। তার ফুল ডাইলেটেড রেটিনোপ্যাথি ডেভেলপ করলো কিনা আমি একটা আই স্পেশালিস্টকে বছরে একবার দেখাইতে বলবো। এখন প্রশ্ন হলো যে তার লিপিড প্রোফাইলটা হচ্ছে ডিসরাপশন আছে, হয়তো হাইপার লিপিডেমিয়া আছে বা হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে দেখতে হবে এভরি 3 মান্থস আমি তাকে ড্রাগ একটা ইনিশিয়েট করব। ড্রাগ ইনিশিয়েট করার পরে আমাকে তাকে দেখতে হবে যে তার 3 মাস পর পর লিপিড প্রোফাইলটা করে দেখতে হবে যে তার ব্লাড সুগারের লেভেলটা কত। আর উনি আরেকটা প্রশ্ন করছেন যে তার সিকেডি কে প্রিভেনশনের জন্য আমরা কি করতে পারি। সিকেডি প্রিভেনশনের জন্য শাহিন যে কথাগুলো বলছে এভরিথিং ইজ ওকে, এখানে একটা জিনিস কিন্তু আপনাকে বুঝতে হবে, সিকেডি প্রিভেনশনের জন্য পেশেন্ট ইজ ডায়াবেটিক, দিস পেশেন্ট ইজ মানে ডেথ অফ মোড অফ ডেথ মোস্ট অফ দ্য পেশেন্টের হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ। পেশেন্ট কিন্তু ডায়াবেটিসে মরছে না, মরতেছে কিন্তু পেশেন্টের কার্ডিওভাস্কুলার এমআই হয়ে অথবা হার্ট ডিজিজ রিলেটেড কোনো কারণেই সে মারা যাচ্ছে, অথবা স্ট্রোকে সে মারা যাচ্ছে, অথবা কিডনি ডিজিজ আছে, সে কিডনি ডিজিজে সে ডায়ালাইসিসে আছে ভালো আছে কিন্তু সে মারা গেল কার্ডিওভাস্কুলার ডিজিজে, সে স্ট্রোক করে মারা গেল অথবা এমআই হয়ে মারা গেল। পেশেন্টের বেশিরভাগ পেশেন্ট কিন্তু মারা যাচ্ছে তার হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজে। তাহলে আমাদের যদি এই যে সিকেডি প্রিভেনশন আমরা বছরে কিন্তু আমরা যতই চেষ্টা করি যে আমি সিকেডি কে প্রিভেন্ট করব, আমি কিন্তু প্রিভেন্ট করতে পারবো না। যখন তার সিকেডি তৈরি হয়ে যায় এটা যেন র্যাপিডলি প্রোগ্রেস ইনটু ওটস পজিশনে না যায়, সেই পজিশনটাকে আমি কখনো কখনো একদম টোটাল প্রিভেন্ট না করতে পারলেও কিন্তু আমি ডিলে করতে পারবো। বাই ডিলে কিভাবে করতে পারবো, প্রথম কথা এখানে কিন্তু আসবে যেটা সেটা হচ্ছে যে এইখানে তার কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোল ইজ মোর প্রিফারেবল। ব্লাড সুগারের থেকে কিন্তু ব্লাড প্রেশার আমাকে বেশি কন্ট্রোল করতে হবে। ব্লাড প্রেশার হাই সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার একটা কিডনিকে যত বেশি ইফেক্ট করে ব্লাড সুগার কিন্তু সেই তুলনায় অনেক কম করে। তার কারণে ব্লাড প্রেশার কন্ট্রোল ইজ ভেরি মাচ ক্রুশিয়াল। কেন অ্যাটলিস্ট এখানে তার চেষ্টা করব যে 120/80 নিচে তার ব্লাড সুগারটাকে ব্লাড প্রেশারটাকে আমরা 120/80 নিচে আমরা রাখার চেষ্টা করব। সেখানে আমার যদি 3টা ড্রাগ লাগে আমাকে 3টা ড্রাগ দিতে হবে। সেকেন্ড অপশনে কিন্তু আমাদের আছে যে তার গুড কন্ট্রোল অফ ডায়াবেটিস মেলাইটাস। থার্ড পজিশনে যদি আমি আসি তাহলে তার লিপিড কন্ট্রোল করতে হবে। লিপিড যদি বেশিও না থাকে তাহলে কিন্তু আমাকে তাকে অ্যান্টিলিপিড লোয়ারিং এজেন্ট কিন্তু তাকে দিতে হবে। 4 নম্বরে যদি আমি চিন্তা করি যে কোনো অফেন্ডিং ড্রাগ খাচ্ছে কিনা, যেমন এই রোগীগুলার কিন্তু গায়ে ব্যথা থাকবে, পায়ে ব্যথা থাকবে, যার কারণে কিন্তু তারা চেষ্টা করবে NSAID খাওয়ার জন্য। তাহলে আমাকে দেখতে হবে যে হুইচ NSAID ইজ প্রিফারেবল ইন কিডনি ডিজিজ, তাহলে NSAID কন্ট্রোল করতে হবে। 5 নম্বরে আসে বলতে হবে তাকে যে যখনই তার পেশাব চাপবে তা কিন্তু ভয়েডিংটা ঠিক করতে হবে, সে পেশাব ধরে রাখবে অনেকক্ষণ ধরে, এটা হবে না। 4 নম্বর বলতে হবে যে তার পার্সে যদি কন্ট্রোল না করে, তা মেনটেন যদি না করে তাহলে কিন্তু তার এই প্রোগ্রেস করবে, সিকেডিটাকে প্রোগ্রেস করবে। সুতরাং এই সিকেডিটাকে আমাদের প্রোগ্রেশন থেকে রক্ষার জন্য আমাদের এই কাজগুলো আমাদেরকে করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এটা আমাদেরকে করতে হবে। এরপরে যে কথাটা উনি আসলো, আমি হয়তো আমার বক্তব্য শেষে যা বলতাম সেই জিনিসগুলো আগেই বলে নেই, ওইটা আমি শেষ করে দিব অল্প কথা বলে। সেখানে হচ্ছে যে আমাদের মূলত ছিল কিন্তু টপিকটা হচ্ছে কোভিড সিচুয়েশন। হ্যাঁ, এই কোভিড সিচুয়েশনে আমরা কি করব।
তো কোভিড সিচুয়েশন এবং পোস্ট কোভিড সিচুয়েশনে আমরা কি করব? এখন কোভিড সিচুয়েশনের কথা বলি যে কোভিড এর জন্য কোন হুইচ ড্রাগ ইজ প্রিফারেবল মোর। সব সময় আমরা চেষ্টা করব এই মাইল্ড কোভিড পেশেন্ট যা খাচ্ছিল সেই ড্রাগ আমরা চেঞ্জ করব না, বাস পেশেন্টকে আমরা অবশ্যই কয়েকটি অ্যাডভাইস দিয়ে রাখবো এবং তার কাছে থেকে শুনবো তার কার্ডিওভাস্কুলার কোনো ইভেন্টস আছে কিনা এবং কার্ডিওভাস্কুলার কোনো ডিজিজ আছে কিনা। যদি কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকে তাহলে মাইল্ড কেস হলেও কিন্তু আমরা মেটফরমিন অফ করব, কারণ মেটফরমিনটাকে আমরা যদি ডিসকার্ড না করি, দিস পেশেন্ট ইজ এনি টাইম গোজ ইনটু মডারেট দেন সিভিয়ার দেন ক্রিটিক্যাল সিচুয়েশন, তাহলে যদি আমরা মেটফরমিন কন্টিনিউ চালাই তাহলে পেশেন্টটার ল্যাকটিক অ্যাসিডোসিস হওয়ার সম্ভাবনা ভেরি ভেরি হাই, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে পেশেন্ট যদি ওরাল ড্রাগে থাকে, যেমন আমরা পেশেন্টের কমপ্লিট যদি চালাইতে থাকি তাহলে কমপ্লিট মাইল্ড সিচুয়েশনে সে কমপ্লিট খাবে, কোনো অসুবিধা নাই। 3 নাম্বার হচ্ছে যে হুইচ ড্রাগ ইজ বেনিফিশিয়াল ইন দ্য কোভিড পেশেন্ট। তাহলে যদি আমরা বলে থাকি তাহলে DPP-4 ইনহিবিটর এবং AC ইনহিবিটর ইজ মোর প্রিফারেবল। AC ইনহিবিটর যারা খায় তাদের কিন্তু কোভিড এর যে ইফেক্টটা অনেকটা কম থাকবে এবং DPP-4 যে রিসিপ্টর, যে এনজাইমের যে রিসিপ্টর আছে, দিস রিসিপ্টর আর প্রেজেন্ট ইন দ্য হোল ওভার দ্য টিস্যু অফ আওয়ার বডি। তাহলে যদি আমরা DPP-4 এর উপরে কিন্তু কোভিড SARS-CoV-2 রিসিপ্টর আছে সেই রিসিপ্টরে তারা বাইন্ড করে, তাহলে আমরা DPP-4 যদি দেই তাহলে ইট ইজ অলসো বেনিফিশিয়াল। তবে বলা হচ্ছে যে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 ইনহিবিটরস যেটা আছে সেটা আমরা এই সময় পেশেন্টকে আমরা দিব না, অ্যাজ বিকজ দিস ড্রাগস কজেস সোডিয়াম গ্লুকোজ মানে এক্সক্রিয়েশন থ্রু দ্য ইউরিন এন্ড তারা ভলিউম ডিপ্লেশন করে, পেশেন্টের হাইপোটেনশন করে এবং ইলেকট্রোলাইট লস করে, যার কারণে এই ওষুধটা আমরা স্টপ করব। এবং সাথে সাথে GLP-1 অ্যানালগ যারা আমরা বলেই থাকি যে ওষুধটা যে লিরাগ্লুটাইড বলি, সেই লিরাগ্লুটাইড জাতীয় ওষুধগুলোকে আমরা কখনো দিব না এবং বন্ধ করবো, অ্যাজ বিকজ একটা ভাইরাল কজের কারণে পেশেন্টের এমনিতেই অ্যানোরেক্সিয়া নোসিয়া থাকে, কারো অ্যাবডোমিনাল পেন থাকে, ইভেন ডায়রিয়া পর্যন্ত হচ্ছে, লস অফ টেস্ট থাকছে। তাহলে আমি যদি এই GLP-1 অ্যানালগ যদি স্টার্ট করি বা পেশেন্ট পেয়ে থাকলেও আমি এটাকে চেঞ্জ করব, কারণ এই কারণেই যে এই পেশেন্টগুলোর অ্যানোরেক্সিয়া ডেভেলপ করতে পারে এবং তাদের ক্ষুধামন্দার কারণে তারা কম খাবে এবং তাদের ওয়েট লস বেশি হবে। ভাইরাস একটা তার ওয়েট লস করবে, কোভিড SARS-CoV-2 একটা ওয়েট লস করাবে, আবার পাশাপাশি তাদের একটা ওয়েট লস করবে। এখন এরপরে আমাদের আরেকটা ছিল যে মূলত প্রেজেন্টেশন শেষের দিকে আসে আমরা যেটা দেখলাম যে একটা হচ্ছে এই প্রেজেন্টেশনে ছিল যে ইম্পাগ্লিপটোজিন এন্ড মেটফরমিনের কম্বিনেশন। নাওএডেজ এখন বলা হচ্ছে যে একটা পেশেন্ট যখন আপনি কোনো প্রেসক্রিপশন করবেন, ফার্স্ট ডায়াগনোসিস সময় HbA1c মাস্ট, অ্যাজ বিকজ আমি ডুয়াল থেরাপি দিব না মনোথেরাপি দিব। মনোথেরাপির বেলায় যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে মেটফরমিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস। পেশেন্ট ইজ টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। প্যাথোফিজিওলজি বলা আছে যে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের কম বেশি কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স থাকবেই। ইনসুলিন রেজিস্ট্যান্স বিভিন্ন লেভেলে থাকবে, টিস্যু লেভেলে থাকবে, মানে ইভেন ইনটা হচ্ছে লিভারে থাকবে, হেপাটিক থাকবে, যার কারণেই আমরা বলা হচ্ছে যে তার পেশেন্টের ওয়েট যে রকমই থাক না কেন, সে ওয়েট লস থাক আর ওয়েট গেনই থাক আর ওয়েট নর্মাল থাক, নিউট্রাল থাক, যে কোনো পজিশনেই হোক না কেন তাকে আমরা মেটফরমিন শুরু করব। বাট যদি পেশেন্ট ইন ক্যাটাবলিক স্টেট, মানে তার কিটোঅ্যাসিডোসিস ডেভেলপ করার সম্ভাবনা আছে, খুব র্যাপিড ওয়েট লস করতেছে, ভেরি সিমটোমেটিক, মানে সারা রাত ধরে সে বাথরুমেই যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু চয়েস অফ ড্রাগ হচ্ছে ইনসুলিন। ইনসুলিন দিয়ে তাকে আমরা কমাবো, দেন উই গো টু অ্যানাদার ড্রাগ। এখন মেটফরমিন কিন্তু আমরা সব রোগীকেই কিন্তু আমরা দিব, ইফ দ্য পেশেন্ট ক্যান টলারেট, অনলি 5% ক্যান নট টলারেট ইট, অ্যাজ বিকজ দিস গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিস্টারবেন্স আছেই, তাদের IBS থাকে বা কিছু একটা ডিস্টার্ব থাকে, যার কারণে পেশেন্ট কিন্তু অনলি 5% পেশেন্ট কিন্তু মেটফরমিন টলারেট করতে পারে না। Other than decrease the insulin resistance, metformin has a lot of function in our body. বলা হচ্ছে এটা অ্যান্টি কার্সিনোজেনিক হিসেবেও কাজ করে, এটা বলা হচ্ছে ইন্ডোথেলিয়াল ডিসফাংশনকে ইমপ্রুভ করে, এটা বলা হচ্ছে তাদের ফ্যাটি লিভারকে ইমপ্রুভ করে, এটা হচ্ছে মেটফরমিনের। এখন যে জিনিসটা সর্বশেষ যেটা আসছে সেটা হচ্ছে যে
পেশেন্টের কার্ডিওভাস্কুলার রিস্ক আছে কিনা। ইফ দ্য পেশেন্ট Right. হ্যাভিং দ্য কার্ডিওভাস্কুলার রিস্ক, উই মাস্ট ট্রাই টু স্টার্ট দ্য drug of choice, sodium glucose transporter 2 inhibitors, especially the empagliflozin. Okay. If the patient has, along with HbA1c is more than 7.5, we definitely start combination therapy, metformin with empagliflozin. এখন empagliflozin স্টার্ট করে আপনি কাকে কাকে দিবেন না, একটা ও বলে গেছে, সব কথা বলে গেছে, তারপরে আমি খুব শর্টে বলে নেই। সেটা হচ্ছে যে এখন পর্যন্ত কোনো স্টাডি হয়নি যে 18 বছরের নিচে কাউকে দেওয়া যাবে। কোনো প্রেগনেন্ট মাদারের উপরে কোনো স্টাডি নাই। ইভেন কোন ল্যাকটেশনে বলা হচ্ছে যে যেহেতু স্টাডি নেই আমরা তাদেরকে দিব না। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসে দেওয়া যাবে কিনা এটার একটা স্টাডি চলছে, এটা পরে বোঝা যাবে। পেশেন্টের কিটু অ্যাসিডোসিস আছে, ক্রিটিক্যাল কন্ডিশনে আছে, সেই পেশেন্টকে আমি দিব না। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা দেওয়ার পরে একটা গ্রুপ অফ পেশেন্টের বলা হচ্ছে যে কি ডেভেলপ করতে পারে, ইউটিআই, স্পেশালি ব্যাকটেরিয়াল না, এটা হচ্ছে মাইকোটিক ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। তো ফাঙ্গাল ইনফেকশন এটা বলা হচ্ছে যে এইটা ওয়েস্টার্ন পিপুলের যত বেশি হচ্ছে, মুসলিম কান্ট্রিতে কিন্তু তত বেশি হয়নি, বিকজ উই মুসলিম আর মেইনটেইন হাইজিন, যার কারণে বলা হচ্ছে যে মুসলিমদের কিন্তু একটা বলা হয় এটা খুবই কম হচ্ছে, অনলি 0.3%। তার মানে এটাকে আমরা নেগলিজিবল ধরতে পারি। এখন একটা দুটা পেশেন্ট হয়তো আমরা পাবো, একটা দুটা পেশেন্টের মধ্যে যদি বছরের মধ্যে মোর দেন 3 টাইমস 4 টাইমস অর মোর যদি কোনো পেশেন্টের ইউটিআই হয় বা মাইকোটিক ইনফেকশন হয়, সেখানে কিন্তু আমরা এই ড্রাগটাকে করব, এই স্টপ করব। এবং ইনিশিয়েশনের সময় এই পেশেন্টটাকে আরেকটা জিনিস দেব। হ্যাঁ হ্যাঁ, যদি কিছু মনে না করেন, আমরা মনে হয় আর দিয়ে একটা কোশ্চেন আছে কিনা নেই নিয়ে আমরা আর দিয়ে একটা কোশ্চেন নাই তো, কারো কোশ্চেন নাই। আচ্ছা এখানে আমি একটু ইন্টারফেয়ার করি, ডক্টর সৌরভ আলী বোধহয় কিছু বলতে চাচ্ছেন। হ্যাঁ আচ্ছা তাহলে ওকে বলতে দেন দেখি, আমি তাহলে আনমিউট করলাম। ওকে, ডক্টর সৌরভ আলী উনি কিছু বলতে চাচ্ছিলেন। জি সৌরভ স্যার জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার সৌরভ স্যার বলেন। স্যার আমরা শুনতে পাচ্ছি, বলেন। আনমিউট করে কথা বলতে বলেন। আনমিউট করে, আপনি আনমিউট করে দেন। হ্যাঁ ওকে, আমি আনমিউট করে এখান থেকে রিকোয়েস্ট পাঠিয়েছি ওনাকে। ওনাকে আমি আনমিউটে রিকোয়েস্ট পাঠিয়েছি। আচ্ছা ডাক্তার সৌরভ উনি কোথায় থেকে বলছেন? উনি সৌরভ, উনি পাবনা থেকে সৌরভ, উনি আচ্ছা সিনিয়র ওনাকে পারসন। দেন, ওনাকে বলতে দেন। হ্যাঁ জি হ্যালো সৌরভ স্যার, কি শুনতে পাচ্ছেন? উনি মনে হয় আনমিউট করতে পারছেন না সম্ভবত। এটা আপনারা সেন্ট্রালি আনমিউট করে দেন। আমার মনে হয় সবাইকে আনমিউট করে দেন। হ্যাঁ, সেন্ট্রালি আনমিউট উনি করার মনে অপশন হয় আছে স্যার আমাদের এখানে, আমরা আচ্ছা। করে হ্যাঁ রেখেছি। করে যে দেন, কেউ চাইলে ও মনে হয় তার অপশন থেকে আনমিউট করতে হবে স্যার। না উনি পারছেন না মনে হয়। এটা আমাদেরও প্রথমে এক সময় ডিস্টার্ব হতো, আমরা পরে হয়তো অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে। স্যারকে দেখতে পাচ্ছি না স্যার, উনি বোধহয় ডিসকানেক্টেড হয়ে গেছেন। ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা এখানে আছে মিতাপা আছে, মিতাপা কিছু বলতে চায়? অরিয়ানা মিতাপা শুনতে পাচ্ছেন? শোনেন, আপনারা যদি না বলেন তাহলে কিন্তু আমরা আগাইতে পারবো না। আর সময় বেশি নেই, অনেক সময় ওনাদের তো একটা লিমিটেড একটা সময় থাকে, তো এখন নেই, ছিলেন কিছুক্ষণ আগে। ওকে আচ্ছা ঠিক আছে, যদি আর কোনো কোশ্চেন না থাকে, মানে আমার মনে হয় যে আজিজ ভাই পুরা প্রোগ্রামটাই রিভাইজ করে রিভিশন দিয়ে প্রত্যেকটা জিনিসকে আবার রিপিট করেছেন। আমি তাহলে আর এটা সম্পর্কে আর দুই একটা কথা বলি। জি, এখন হচ্ছে যে SGLT2 empagliflozin আমাদের স্টার্ট করার সময় কয়েকটা জিনিস শুধু লক্ষ্য রাখতে হয়। ইফ দ্য পেশেন্ট ইজ হাইপোটেনসিভ যদি থাকে, এই পেশেন্টকে আমি চেষ্টা করব না দেওয়ার শুরু করার আগে। পেশেন্ট যদি কোনো ডায়াবেটিক্স পেয়ে থাকে তাহলে আমার উচিত হবে ডায়াবেটিক্সটা আগে বন্ধ করে দেওয়া। 3 নম্বর হচ্ছে পেশেন্ট যদি AC ইনহিবিটর পেয়ে থাকে তাহলে ডোজটা আমাকে কমাইতে হবে, কারণ এই SGLT2 অলরেডি তার কিছু বিপি কমাবে। এই জিনিসগুলা আমাদেরকে লক্ষ্য রেখে কিন্তু ড্রাগটাকে স্টার্ট করতে হবে, এবং ড্রাগটা স্টার্ট করার পরে 1 উইক অথবা 2 উইকস এর মধ্যে তার কিন্তু আমরা
একটা সিরাম ইলেকট্রোলাইট দেখবো, এবং পারতপক্ষে যদি আমরা স্টার্ট করার আগে ইলেকট্রোলাইটটা আমরা দেখতে পারি তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। যদিও অনেক কথাই বলা হয়েছে যে এই ওষুধ শুরু করলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, কিন্তু আমি একটা মনে হয় দেখছি, আমার ওইভাবে দেখা আর হয়নি। ইলেকট্রোলাইট আলটিমেটলি সবারই নর্মাল ছিল। তো আমি যে কথাটা বলছিলাম যে আমাদের মুসলিম কমিউনিটিতে যে মাইকোটিক ইনফেকশন ইজ ভেরি লেস, 0.3% অনলি মনে হয়, লেস দেন 0.3 বা অ্যারাউন্ড 0.3%। বাট যেখানে বিদেশে যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে বা আমেরিকাতে বা নর্দার্ন আমেরিকাতে সেটা অনেক বেশি। আমাদের ধারণা হচ্ছে যে সম্ভবত মুসলিম কমিউনিটিতে এটা কম হওয়ার একটাই কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের পার্সোনাল হাইজিন। 2 নম্বর হচ্ছে যে আমি একটা রোগীকে প্রেসক্রিপশন করব না। এই যে রোগীটা যদি বারবার হয় তাহলে বারবার কতবার, দেখা গেছে যে বছরে যদি 3 বারের বেশি হয়, অর্থাৎ 4 বার বা তার বেশি যদি অধিক টাইম থাকে, তাহলে SGLT2 আমরা প্রেসক্রিপশন করব না, ওই রোগীকে আমরা ওরালি অন্য ড্রাগে চলে যাব। এখন হচ্ছে যে আমি ডুয়াল থেরাপির যে ড্রাগগুলো আমরা শুরু করব, আমাদের বিদেশে তো অনেক আগে চলে আসছে, আমাদের দেশে হয়তো এখন কেবল চলে আসছে, এবং আমরা ট্রাই করছি যে আমরা ডুয়াল থেরাপি দিব। তো ডুয়াল থেরাপির মধ্যে যেটা বলা হচ্ছে যে মেটফরমিন 1000, 500 500 1000 বা আর হলো 5 আর 10, এটাই হয়তো আমাদের জন্য, আমাদের দেশের জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট হবে বলে আমি হলো মনে করছি আর কি। 25 দিয়ে আর 10 দিয়ে কিন্তু গ্লুকোজ লোয়ারিং এর যে ইফেক্টটা খুব বেশি ভেরিয়েশন কিন্তু নাই, আমরা খুব বেশি ভেরিয়েশন মানে দেখতে পাই না। আমরা বগুড়ায় কিছু পেশেন্টকে দেখলাম তো যারা 25 খাইছে আর যারা হচ্ছে 10 খাচ্ছে, তাদের মধ্যে গ্লুকোজ লোয়ারিং এর যে ইফেক্ট আসে খুব বেশি না আসলে। এটা গেল। আজিজ ভাই হ্যাঁ, গ্লুকোজ লোয়ারিং ইফেক্টের চেয়ে মানে রিডাকশন ইন দা বডি ওয়েট, এটা কিন্তু 25 মিলিগ্রামে বেশ ভালো। সেকেন্ড ওয়ান হচ্ছে এখন বলা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর একটা হলো যে মাইকোটিক ইনফেকশন কিন্তু 10 এ কম হয়, 25 এ বেশি হয়, তো আচ্ছা। এখন বলছে ওয়েট রিডাকশন, আমরা কিন্তু এই ড্রাগটাকে ওয়েট রিডাকশন বলতে চাচ্ছি না এখন, আর আমরা ওয়েট নিউট্রাল ড্রাগ বলতে চাচ্ছি। এস বিকজ এটা 24 উইকস পর্যন্ত যেটুকু ওয়েট রিডাকশন করে, তারপরে আমরা ডোজ যতই বাড়াই আর এর ওয়েট রিডাকশন হয় না। ওয়েট রিডাকশন প্রথমের দিকে যেটা হচ্ছে যে প্রবাবলি ডিউ টু মানে এক্সট্রা সেলুলার যে ভলিউম লো মানে লস হচ্ছে, এই কারণে হয়তো তার সোডিয়াম কিছু ফ্লুইড লস হওয়ার কারণে হয়তো ওয়েট লস হচ্ছে। অ্যাকচুয়ালি ওয়েট যে খুব বেশি লস হয় তা কিন্তু না। 24 উইকস এর পরে স্টাডিতে দেখা গেছে যে আর তাদের ওয়েট লস হচ্ছে না, বরং ওয়েটটা নিউট্রাল থেকে যাচ্ছে। যার কারণে এই ড্রাগটাকে প্রথমের দিকে ওয়েট লুজিং ড্রাগ বললেও কিন্তু নাওএডেজ ইট ইজ মানে এটা বলা হচ্ছে যে এটা হচ্ছে ওয়েট নিউট্রাল ড্রাগ। এখন ওয়েটের বিএমআই এর প্রশ্ন যখন চলে আসলো, বিএমআই এর প্রশ্নতে একটা জিনিস আসছে যে বিএমআই বিদেশিদের বেলায় বলা আছে যে 30 বিএমআই হলে শুরু করতে বলছে, 30 এর নিচে কিন্তু দিতে নিষেধ করতেছে। কিন্তু আমাদের সাউথ ইস্ট এশিয়ানে বলা হচ্ছে যে যদি বিএমআই 27 হয় তাহলে আমি তাকে শুরু করব। এইটা হচ্ছে আজকের প্রেজেন্টেশনের মূল বিষয়। তবে আমরাও মনে করি যে এই ড্রাগটা ইউজ করার জন্য যে এই যে ও বলে গেছে যে কম্বিনেশনের সুবিধা বেনিফিট গুলো অনেক। একটা প্রথম বেনিফিট হচ্ছে যে মানে রিডাকশন অফ নাম্বার অফ হচ্ছে পিল, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে একটা কস্ট ইফেক্টিভ, পেশেন্টের জন্য সুবিধা। এটা পেশেন্টের অ্যাডহেরেন্স থাকার জন্য খুবই ভালো একটা ড্রাগ, হয়তো ভুলে সহজে যাবে না, ওষুধের পরিমাণ কম হওয়াতে তাই সে অ্যাডহেরেন্স ভালো থাকবে, এটা আমাদের আশা আমরা করি। এখন আর কোনো বক্তব্য যদি না থাকে তাহলে আমি পরে বলবো, মানে আর এখন স্কয়ারের লোকজন আছে, ওনারা কিছু বলতে পারে আর কি। আর প্লিজ আর যিনি এই যে কে যেন একটু চ্যাটিং এ আসছে, চ্যাটিং এ একজন আসছে, উনি কি আমি দেখি আগে। আচ্ছা সৌরভ স্যার স্যারকে দেখা যাচ্ছে তো আসতে। হ্যাঁ আচ্ছা, উনি ওই আমি যেটা বলছিলাম যে আইজুল ভাই প্রত্যেকটা পয়েন্ট একেবারে সুন্দর মতো মেনশন করেছেন। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই ড্রাগসটা যেহেতু অত্যন্ত ভালো একটা ড্রাগস, একটা ভালো বেনিফিশিয়ারি ইফেক্ট আছে যদি আর্লি স্টেজ অফ সিকেডি তেও যদি আমরা দেই, সেক্ষেত্রে কিন্তু সিকেডি প্রোগ্রেশনটাও কোনো সময় আমরা দেখেছি যে ভালো ইম্প্যাক্ট এসেছে, সিকেডি প্রোগ্রেশনটাকেও সেটা থামিয়েছে। তাহলে এই জিনিসগুলা আমরা যত ভালো গুণগুলা পাচ্ছি, এগুলা কিন্তু অনগোয়িং স্টাডি আছে। যেমন দেখলাম যে আমরা ডে 19 স্টাডি চলছে যারা সিভিয়ার কোভিড পেশেন্ট তাদের জন্য, যে আসলে এই ওষুধটা কি তাদের জন্য বেনিফিশিয়ারি কিনা, এন্ড অর্গান ফেইলরে এগুলা কি ধরনের ইফেক্ট করবে সেটা জানা যাচ্ছে। তবে এই পেশেন্ট গুলাকে আসলে সিলেকশন অফ পেশেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি পেশেন্টটাকে সিলেকশন ঠিক মতো করি, পেশেন্টের যদি ডিহাইড্রেশনটাকে আরেকশন করে নেই, পেশেন্টের যদি অন্য কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে,
পেশেন্টকে যদি আমরা একটা ভালো ছোট্ট উপদেশ দিতে, যে পানি খাচ্ছিলেন বা যে ফ্লুইড খাচ্ছিলেন তার সাথে আপনি একটু অ্যাড করে নেন হাফ লিটার পানি বা একটু 2-3 গ্লাস পানি বেশি খাবেন, তাহলে কিন্তু আমরা দেখেছি যে এর অ্যাডভার্স ইফেক্ট গুলো বা সাইড ইফেক্ট গুলো অনেক অংশেই কমানো যায় এবং রোগীর কমপ্লায়েন্সটা ভালো হয়। আর অনেক কথা হলো, অনেক আসলে টপিকটা নতুন, মানে ড্রাগসটা আসছে 12 সালের দিকে, আমরা শিখছি প্রতিদিনই। আমি যখন 12 সালে প্রথম আসলো তখন আমি ESD তে ছিলাম, আমি ওদের জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, বলে যে দেখো ওষুধটা নতুন, আমরা অনেক কিছু জানি না, শিখছি, তোমরা টাইম টু টাইম ইনফরমেশন পাবা। আমরা মনে হয় যে এই গত 6-7 বছরে আমরা অনেক ইনফরমেশন নতুন নতুন পেয়ে গেছি এবং যাচ্ছে, সেই জন্য আমরা শিখছি এই ড্রাগটা সম্পর্কে। তবে পেশেন্ট এই ড্রাগসটাকে ইন জেনারেল ড্রাগস না করে স্পেশাল গ্রুপ অফ পেশেন্টের জন্য স্পেশাল ড্রাগটা রাখাটা বেটার, সেক্ষেত্রে কমপ্লায়েন্সটা ভালো হবে এবং আউটকামটাও ভালো হবে। আর যদি কারো কিছু বলার থাকে। থ্যাংক ইউ শাহিন ভাই। আমার মনে হয় আমাদের কিছু পার্টিসিপেন্ট বলতে যারা চান? তেমন বলার নাই। আমি এই পর্যায়ে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সেলস ম্যানেজার মিস্টার আলামিন, ওনাকে আমি কিছু বলার জন্য বা ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আলামিন ভাই, আপনি আপনাকে আনমিউট করে কথা বলেন। Thank you, Kajal Bhai. Honorable Chairperson, Professor Dr. Aizul Haq sir, today's learned speaker, Dr. Shahinur Rahman, and respected participant, Assalamu alaikum and good evening. On behalf of Square Management, I am Nur Mahmoud Alamin, Manager Sales, would like to convey my heartiest thanks and gratitude to all participants. Doctor, you know very well that in this pandemic situation, experience and knowledge sharing is a great problem. Only this digital platform is the best option. Square Management extended their cooperation through our medical services department to arrange such type of webinar. We express our gratitude to this organizer to give us the opportunity to be a sponsor of this program. We would like to thanks again to our speaker and chairperson for their elaborate discussion and give us this opportunity. Thank you, everyone. থ্যাংক ইউ আলামিন ভাই। শাহিন ভাই, আপনার কিছু বলা থাকলে আপনি বললে তারপরে আমরা আজিজ ভাইয়ের কাছে ফাইনালি শুনে শেষ করবো আর কি। ওকে, আমার মনে হয় যে আমরা আজিজ ভাইকে স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি, সাথে সাথে সকল অডিয়েন্সকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা অনেক ধৈর্য সহকারে প্রোগ্রামটা শুনেছেন, আমাদেরকে নলেজ শেয়ারিং এর সুযোগ দিয়েছেন। আমরা আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং চেষ্টা করেছি কিছু নলেজ শেয়ার করার জন্য। ধন্যবাদ, আমার আর কিছু বলার নেই। ধন্যবাদ শাহিন ভাই। আজিজ ভাই। আচ্ছা, আমি ধন্যবাদ দিই শাহিনকে, ডাক্তার শাহিনকে, এরকম সে মাঝে মাঝে স্পিকার হওয়ার জন্য ওকে আমি ধন্যবাদ দিই। আমরাও কিছু জানতে পারছি। পাশাপাশি স্কয়ার ফার্মাসিউটিক্যালস থেকে যারা আছে তাদের সবাইকে ধন্যবাদ, আর যারা আমাদের অ্যাটেন্ডিস যারা শ্রোতা তাদেরকেও ধন্যবাদ। পাশাপাশি স্কয়ার ফার্মাসিউটিক্যালস আমি ধন্যবাদ জানাচ্ছি এই জন্যই যে তারা এরকম একটা প্রোগ্রাম আয়োজন করলো, পাশাপাশি তারাও এই একটা কম্বিনেশন ড্রাগ নিয়ে আসছে। আমরা জানি যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস বাংলাদেশে অনেক ড্রাগ নিয়ে আসছে এবং তারা পায়োনিয়ার বলা যায়। বাংলাদেশে দেশি কোম্পানি হিসেবে হয়তো বা আমরা পায়োনিয়ার তাদেরকেই বলতে পারি, কাছাকাছি লেভেলে হয়তো কয়েকটা কোম্পানি আসছে। তা আমরাও চাই যে এই ড্রাগগুলো দেশি কোম্পানি নিয়ে আসুক, অ্যান্টি ডায়াবেটিক যা ড্রাগ, যেহেতু ড্রাগগুলো অনেক কস্টলি এবং অ্যাভেলেবল হওয়া উচিত এবং গ্রাম পর্যায়ে পর্যন্ত অ্যাভেলেবল হওয়া উচিত। সেই জন্য আমি স্কয়ারকে আবারও ধন্যবাদ জানাই এবং স্কয়ারকে অনুরোধ করব তারা আমাদের হয়তো রাজশাহী ডিভিশন মিলে প্রোগ্রাম করুক। সেই ডিভিশন মিলে প্রোগ্রামগুলো আমরা কিভাবে করতে পারি। কাজল যেহেতু আমার মেডিকেল কলেজেরই ছোট ভাই, আমি ওর সাথে আমার অনেক আগে থেকে যোগাযোগ। আমরা চেষ্টা করব, আমিও কাজলের সাথে যোগাযোগ করে চেষ্টা করব যে আমরা আরেকটা কোনো প্রোগ্রাম করতে পারি এবং সেই প্রোগ্রামগুলোতে আমরা কিভাবে মানে পার্টিসিপেন্ট বাড়াইতে পারি এবং গোটা বাংলাদেশকে এমন ভাবে গোটা রাজশাহী ডিভিশনকে আমরা কিভাবে নিতে পারি, অথবা রাজশাহী ডিভিশনকে আমরা দুটো ভাগ করে করতে পারি কিনা। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ দিয়ে একটা দিকে চলে গেলাম, ওইটা বাদ দিলাম, আবার ওই অংশকে বাদ দিয়ে এই অংশকে নিয়ে আমার আর একটা অংশ করলাম, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনাকে নিয়ে হয়তো আর একটা করলাম। তো এইভাবে একটা করা যায় কিনা, অথবা অনেক সময় মানে তাদের তো আবার এরিয়া ডিভিশন ওয়াইজ থাকে না, আবার দেখা গেছে হয়তো কুষ্টিয়া আমাদের মধ্যে এই দিকেই আছে,
এটা আমি জানি না ওনাদের মানে কিভাবে ভাগ আছে। তো যেমন হচ্ছে অনেক কোম্পানির আবার দেখলাম কুষ্টিয়া ফরিদপুর এই জোনের মধ্যে আছে, তারা আবার আমাদের জোনে ঢুকে যায় আর কি, তাতেও আমাদের অসুবিধা নাই। তো এখন যে কোনো ভাবেই হোক আমরা আরো 2-1টা প্রোগ্রাম করব অদূর ভবিষ্যতে, যদি স্কয়ার আমাদেরকে সুযোগ দেয় সেটাও আমরা আশা করব আর কি। ধন্যবাদ সবাইকে আর কি, সবাই ভালো থাকবেন। আল্লাহ অনেক হাফেজ। ধন্যবাদ আজিজ ভাইকে, অনেক ধন্যবাদ। আসলে আমি প্রথমেই বলিনি, আমি ডক্টর শওকত আলী, আমি ম্যানেজার মেডিকেল সার্ভিসেস হিসেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালসে কর্মরত আছি। ডেফিনেটলি আজিজ ভাইয়ের সাথে আমার অনেক দিনের পরিচয় একই মেডিকেল কলেজে হিসেবে। আমি আজিজ ভাইয়েরকে প্রথমেই আমি আজিজ ভাই এবং আমাদের স্পিকার শাহিন ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তাদের চমৎকার উপস্থাপনা এবং আলোচনার জন্য। এবং আজিজ ভাইয়ের প্রস্তাবনা সুর ধরে আমি বলবো যে অলরেডি ওনার সাথে আমার একটা প্রাথমিক আলাপ হয়ে গেছে। আপনি যেভাবে বলেছেন সেভাবেই সম্ভব, 2 ভাগ করে যেই ভাগ, আমাদের জন্য কোনো অসুবিধা নাই। আমি আপনার সাথে আরো যোগাযোগ করব, কথা বলে আমরা এই পরবর্তী প্রোগ্রামটা হাতে নিব। আপাতত আমি বলবো যে এই পোস্ট প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা সবাই কোনো না কোনো ভাবে হুমকির সম্মুখীন আছি। তো আমরা বিশেষ করে যারা চিকিৎসা দিয়ে যাচ্ছেন, রোগীদের সংস্পর্শে যাচ্ছেন, তারা আমাদের থেকে বেশি রিস্ক আছেন। সো আমরা দোয়া করি আপনারা সবাই নিজেরা সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন, নিরাপদ থেকে রোগীর সেবা দিয়ে যান। অ্যাজ এ ফার্মাসিউটিক্যাল কোম্পানি আমরা সবসময় আপনাদের সাথে আছি এবং ভবিষ্যতে আপনাদের সাথে থাকবো। আমরা এই আশাবাদ ব্যক্ত করি আমি আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সো আপনারা চাইলে নিজেরা সবাই ডিসকানেক্ট হতে পারেন, অথবা আমি এখান থেকে যদি শেষ করি তাহলে আমরা একসাথে